আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আসিফুর রহমান সাগর। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সিঙ্গাপুরের চিকিৎসাধীন শরীফ ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। প্রধান উপদেষ্টাকে ফোনে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। দেশবাসীকে শান্ত থেকে দোয়া করার আহ্বান ডক্টর ইউনূসের। জুলাই ঐক্যের ভারতীয় হাইকমিশন ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধা, ভিসা সেন্টার বন্ধ। দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব। নির্বাচন নিয়ে দেশটির উপদেশ অগ্রহণযোগ্য, পররাষ্ট্র উপদেষ্টা। দেশের বিরুদ্ধে চক্রান্ত থেমে নেই, নির্বাচন খুব সহজ হবে না তারেক রহমান। জনগণকে ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্র মোকাবেলার আহ্বান। 25শে ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা। জনশক্তি রপ্তানি বড় বাধা, দালাল আর সিন্ডিকেট চক্র। অভিবাসন দিবসে প্রধান উপদেষ্টা। জালিয়াতি বন্ধ করে শ্রমিক রক্ষার তাগিদ। এবং ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রায় 200 জন পর্যবেক্ষক পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন। ইসি সচিব। প্রার্থীদের অস্ত্র দেওয়ার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আলোচনা হয়নি। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সিঙ্গাপুরে চিকিৎসাধীন শরীফ ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর ভিভিয়ান বালাকৃষ্ণন দেশটিতে চিকিৎসাধীন জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখভাগের অকুতভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে দেখতে যান। বুধবার রাত 9টা 40 মিনিটে ডক্টর ভিভিয়ান বালাকৃষ্ণন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসকে ফোন করে হাদির চিকিৎসা কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। এ সময় সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী জানান, হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। প্রধান উপদেষ্টা দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে হাদির জন্য দোয়া ও প্রার্থনা করার অনুরোধ করেন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যা চেষ্টায় মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের মা বাবাকে গ্রেফতার করেছে র্যাব। কেরানীগঞ্জের হাসনাবাদ থেকে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির মিডিয়া বিভাগের উপকমিশনার তালিবুর রহমান। তিনি জানান, গ্রেফতারকৃত হুমায়ুন কবির ও হাসি বেগমকে র্যাব তাদের কাছে হস্তান্তর করেছে। পরে তাদের আদালতে নেওয়া হলে বিচারকের কাছে জবানবন্দি দেন তারা। জবানবন্দি শেষে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। ডিএমপির এই মুখপাত্র আরও জানান, হত্যাকাণ্ডে ব্যবহৃত বেশ কিছু আলামত উদ্ধার করা হয়েছে। মূল আসামি গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। ঘটনার সাথে প্রত্যক্ষভাবে জড়িত 2 জনকে শনাক্ত করেছি এবং তাদেরকে গ্রেফতারের জন্য প্রচেষ্টা অব্যাহত রেখেছি। প্রধান সন্দিগ্ধ ফয়সাল তার বাবা মাকে গ্রেফতার করে র্যাব আমাদের কাছে হস্তান্তর করেছে। নুরুজ্জামান নামে আরেকজনকে গ্রেফতার করেছে ডিবি। সে বিভিন্ন সময় তাদেরকে বিভিন্ন দেশের অভ্যন্তরে বিভিন্ন জায়গায় চলাচলে সহযোগিতা করেছে। বেশ কিছু গুরুত্বপূর্ণ আলামত আমরা পেয়েছি, আর গ্রেফতারকৃতদের কাছ থেকে পাওয়া যে তথ্য সেগুলো আমরা যাচাই বাছাই করে দেখছি। জুলাই ঐক্যের ব্যানারে ভারতীয় হাইকমিশন ঘেরাও কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। এদিকে দুপুরে নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব করে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছে ভারত। আর বাংলাদেশ হাইকমিশনারকে দিল্লির তলব স্বাভাবিক বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। নির্বাচন নিয়ে ভারতের উপদেশ গ্রহণযোগ্য নয় বলেও জানান তিনি। এদিকে নিরাপত্তাজনিত কারণে দুপুর থেকে বন্ধ রয়েছে ঢাকার ভারতীয় ভিসা কেন্দ্র। তরিক ইসলামের রিপোর্ট। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির খুনিদের ভারতে আশ্রয় দেওয়ার প্রতিবাদে দুপুরে ভারতীয় হাইকমিশন ঘেরাও কর্মসূচি পালন করে জুলাই ঐক্য। বিক্ষোভ কর্মসূচি উত্তর বাড্ডা এলাকায় পৌঁছালে পুলিশের বাধার মুখে পড়ে। এই সময় সড়কে অবস্থান করে বিভিন্ন স্লোগান দেয় বিক্ষোভকারীরা। আমরা হুঁশিয়ারি করে বলে দিতে চাই, কাল বিলম্ব না করে ভারতের সাথে যত ধরনের ট্রানজিট আছে সকল ধরনের ট্রানজিট বাতিল করতে হবে। যারা নতুন করে নরেন্দ্র মোদী আর হিন্দুস্তানের সাথে বন্ধুত্ব করতে চাইছেন সেই বড় দলকে বলতে চাই, নতুন জালেম হবেন না। মাটিতে ভারতীয় আধিপত্যবাদ চলবে না। এদিকে দুপুরে বাংলাদেশের হাই কমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে তলব করে ভারত। এ সময় বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানায় দেশটি। সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা জানান, ভারতের সাথে সম্পর্কের টানাপোড়েন চলছে। বাংলাদেশ সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেয় না বলেও জানায় উপদেষ্টা। ভারতের সাথে টানাপোড়েন ছিল, এটা মেনে নিয়েই আমরা সবসময় বলে আসছি যে আমরা একটা গুড ওয়ার্কিং রিলেশন চাই। আমার মনে হয় আমরা দুই পক্ষ মিলিয়ে হয়তো অতটা এগোতে পারিনি, যে কারণে টানাপোড়েনটা রয়েই গেছে।
ইদানিং কিছু কিছু বিষয়ে আমাদেরও আপত্তি আছে, তাদেরও নিজস্ব অবস্থান আছে। তাদের সাথে আমাদের কিছু যোগাযোগ সবসময় আছে এবং তারা নির্বাচন কমিশনের সাথেও যোগাযোগ আছে, কারণ আমরা চাই যে তারা এখানে পাঠাক, তাদের অবজারভারদেরকে পাঠাক। সেটা কিন্তু এইভাবে স্টেটমেন্ট দিয়ে যে আমাদের অবস্থানটাকে গ্রহণযোগ্য না, এই ধরনের কথাবার্তার পাশাপাশি যে বলা যে এই এরকম হতে হবে নির্বাচন, এটা এই নসিহত আমরা গ্রহণ করতে পারি না, বিশেষত এই কারণে যে তাদের তো এই সেন্টিমেন্টটা দেখা যায় না গত 15 বছর, হঠাৎ করে এটা কেন চেয়ে উঠল। এদিকে নিরাপত্তাজনিত কারণে দুপুর থেকে বন্ধ রয়েছে ভারতীয় ঢাকাস্থ ভিসা কেন্দ্র। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই, আগামী নির্বাচনও খুব সহজ হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় দেশের বিরুদ্ধে সব ষড়যন্ত্র রুখে দিতে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। লন্ডনে যুক্তরাজ্য বিএনপির আলোচনা সভায় তারেক রহমান এসব কথা বলেন। তিনি আরও বলেন, 12ই ফেব্রুয়ারি নির্বাচনে দল ক্ষমতায় গেলে 31 দফা পরিকল্পনা বাস্তবায়নের মধ্য দিয়ে দেশকে এগিয়ে নেওয়া হবে। এ সময় 25শে ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা দেন তারেক রহমান। জাহিদুল আলমের রিপোর্টে বিস্তারিত। প্রায় দেড় যুগ পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তন ও বিজয় দিবস উপলক্ষে যুক্তরাজ্য বিএনপি আলোচনা সভার আয়োজন করে। এতে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, শুধু স্বপ্ন নয়, তিনি দেশে ফিরছেন দেশ গঠনের সুস্পষ্ট পরিকল্পনা নিয়ে। এই যে নির্বাচনের সুযোগটা, এটা কিন্তু কোনো এক্সপেরিমেন্ট অথবা এক্সপেরিয়েন্সের সুযোগ না, কিন্তু আগামী যে সময়টা আসছে এটা কিন্তু একটা পরিবর্তনের সুযোগ। আমরা যদি এইবার দেশটাকে পরিবর্তন করতে পারি, তাহলে আমরা এগিয়ে যাব। সঠিক দলকে নির্বাচিত করতে সহযোগিতা করা, যেই দল সঠিক পরিকল্পনা নিয়ে আগামী দিনে দেশকে গড়ে তুলতে সক্ষম হবে, যেই দল আগামী দিনে সঠিকভাবে বাংলাদেশকে সামনে নিয়ে যেতে হবে। এ সময় দেশের বিরুদ্ধে এখনো চক্রান্ত অব্যাহত আছে জানিয়ে সকল ষড়যন্ত্র মোকাবিলায় জনগণকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। যে সামনে কিন্তু আমাদের কঠিন সময়, ষড়যন্ত্র থেমে নেই এবং এই নির্বাচনও কিন্তু খুব সহজ নয়। আপনারা অনেকেই কিন্তু ব্যাপারটা এখন বুঝতে পারছেন। 1 বছর আগে যা বলেছিলাম সেটা কিন্তু হচ্ছে এখন। আমি আবারও বলছি, সামনের সময় কিন্তু খুব সুবিধার না, কাজেই সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ থাকতে পারবেন? ঐক্যবদ্ধ থাকতে পারলেই আমরা আমাদের এই যে পরিকল্পনা বললাম সফল করতে পারবো। আগামী 25 ডিসেম্বর তাকে বিদায় দিতে লন্ডন এয়ারপোর্টে নেতাকর্মীদের ভিড় না করারও আহ্বান জানান তারেক রহমান। এয়ারপোর্টে গেলে একটি হট্টগোল তৈরি হবে এবং মানুষ জানবে যে এরা সব বাংলাদেশি, এবং দেশের সুনাম নষ্ট হবে, দলের সুনাম নষ্ট হবে। যারা এয়ারপোর্টে যাবেন না, যারা সেদিন এয়ারপোর্টে যাবেন না, আমার আজকের এই অনুরোধ যারা রাখবেন, আমি ধরে নিব তারা দল এবং সর্বোপরি দেশের সম্মানের প্রতি মর্যাদা রাখবেন। আর আমার মানা করা সত্ত্বেও, আমার অনুরোধ করার পরেও যারা যাবেন, আমি ধরে নিতে বাধ্য হব যারা ব্যক্তিগত স্বার্থের জন্য সেখানে গিয়েছেন। জাহিদুল আলম, এটিএন বাংলা। বিদেশে জনশক্তি রপ্তানি বড় বাধা দালাল আর সিন্ডিকেট, এদের হাত থেকে শ্রমিকদের রক্ষা করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, জনশক্তি রপ্তানির প্রধান বাধা জাল ভুয়া কাগজপত্র। এজন্য বিশ্বের জালিয়াত হিসেবে পরিচিত বাংলাদেশ। সে কারণে অনেক দেশে জনশক্তি রপ্তানি বন্ধ হয়ে গেছে। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস 2025 উপলক্ষে আয়োজন করা হয় এই অনুষ্ঠানের। এতে প্রধান অতিথির বক্তব্যে মালয়েশিয়া, মধ্যপ্রাচ্য ও জাপানে জনশক্তি রপ্তানির নানা সমস্যা ও সিন্ডিকেটের কথা তুলে ধরেন প্রধান উপদেষ্টা। জগৎটাই হলো দালাল বেষ্টিত জগৎ। আসল খবর কার কাছে বোঝা মুশকিল, কে কার থেকে কি কারণে টাকা নিচ্ছে বোঝা মুশকিল। ভেতরে ঢোকার ক্ষমতা সরকারের নাই, এখনো হয়নি, আশা করি একদিন হবে। ভুয়া কাগজ ও জালিয়াতির জন্য বিশ্বের অনেক দেশে রপ্তানির পথ বন্ধ হয়ে গেছে বলেও জানান তিনি। যে দেশে লোক পাঠাতে যে প্রথম কথা হলো তোমাদের কাগজপত্র সব জাল, নকল, বেজাল, ভুয়া। বাংলাদেশ বিখ্যাত হয়ে গেছে সারা দুনিয়া জুড়ে শুধু ভুয়া কাগজের জন্য। একাধিক দেশে একই অভিযোগ।
তোমাদের লোক নেব কি করে? ওই যে শব্দটা ম্যাজিক ওয়ার্ড যেটা উল্লেখ করলাম ওইটাই হলো আসল দালাল। এই দালাল থেকে সবকিছু উৎপত্তি হচ্ছে। স্বর্ণের খনির চেয়েও যুব সমাজ বেশি দামি জানিয়ে ডক্টর ইউনূস বলেন, দক্ষ জনশক্তি রপ্তানি করতে পারলে জাতি হিসেবে এগিয়ে যাবে বাংলাদেশ। যদি আমরা আমাদের এই রাস্তাগুলো সাফ করে ফেলতে পারি, দালালের খপ্পর থেকে আমরা বাঁচতে পারি, আমাদের নিয়ম শৃঙ্খলা আসতে পারে, জালিয়াতিত্বকে বাঁচতে পারে, এটাকে ঠেকানোর কোনো উপায় নাই। কারণ এই রেয়ার ম্যাটেরিয়াল মিনারেল তাকে আসতেই হবে। দুর্নামের পাশাপাশি এ সময় সুনামের কথাও জানান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, ইতালি, ফ্রান্স, লন্ডন সহ ইউরোপে বাংলাদেশিদের কাজের বেশ সুনাম রয়েছে। এর জন্য সেই প্রস্তুতি জাতি হিসেবে আমাদেরকে নিতে হবে। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রায় 200 জন পর্যবেক্ষক পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন। নির্বাচন কমিশন ভবনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ। ত্রিপক্ষীয় চুক্তির আওতায় তাদের যাতায়াত ও অন্যান্য খরচ নির্বাচন কমিশন বহন করবে বলেও জানান তিনি। এ সময় নির্বাচনের প্রার্থীদের অস্ত্র দেবার বিষয়ে নির্বাচন কমিশনের সাথে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো আলোচনা হয়নি বলেও জানান সচিব। এদিকে 14, 18 ও 24 সালের নির্বাচন ও প্রার্থীদের ডামি উল্লেখ করে আগামী নির্বাচনে তাদের অংশগ্রহণে বাধা দিতে নির্বাচন কমিশনকে লিগ্যাল নোটিশ দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রিপোর্ট করছেন ঐশী গোস্বামী প্রমা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইউরোপীয় ইউনিয়নের সাথে ত্রিপক্ষীয় চুক্তি করেছে নির্বাচন কমিশন। আর এ চুক্তির আওতায় নির্বাচনে 175 থেকে 200 জন পর্যবেক্ষক পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন। দুপুরে রাজধানীর আগারগাঁয়ের নির্বাচন কমিশন ভবনে সংবাদ সম্মেলনে ইসি সচিব আখতার আহমেদ বলেন, ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষকরা তাদের ইকুইপমেন্ট অ্যাক্সেসরিজ নিয়ে আসবেন। পর্যবেক্ষণ শেষে সেগুলো ফেরত নিয়ে যেতে পারেন। আমরা শুধু একটা জিনিসই অনুরোধ করেছি, যে সেটা হচ্ছে যে লোকাল প্রোটোকল কিছু কিছু ক্ষেত্রে মানতে হয়, যেমন আপনার বিশেষ করে পার্বত্য চট্টগ্রামে সে লোকাল প্রোটোকল মানতে হবে। সচিব আরও বলেন, নির্বাচনের আগে প্রার্থীদের অস্ত্র দেবার বিষয়ে নির্বাচন কমিশনের সাথে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আলোচনা হয়নি। প্রয়োজনে আচরণবিধি সংশোধন করা হবে বলেও জানান তিনি। বৈধ অস্ত্র জমা নেওয়ার বিষয়টা যখন প্রাসঙ্গিক হবে তখন যদি মনে করা হয় যে এই জাতীয় নিরাপত্তার বিষয়টা বিবেচনা নেবেন, সে অনুযায়ী এটা ব্যবস্থা নেওয়া হবে। এদিকে 2014, 18 ও 24 সালের নির্বাচন ও প্রার্থীদের ডামি উল্লেখ করে আগামী নির্বাচনে তাদের অংশগ্রহণে বাধা দিতে নির্বাচন কমিশনকে লিগ্যাল নোটিশ দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সাথে বৈঠক করে এ দাবি তুলে ধরেন জুলাই আন্দোলনের নেতারা। 14 যেই নির্বাচন এবং 18 যে নির্বাচন, বিশেষত যে 24 নির্বাচন রয়েছে আমি ডামি নির্বাচন, সেই নির্বাচনে ডামি শব্দটা উল্লেখ করে এই যে যতজন প্রার্থী রয়েছিল যারা নির্বাচিত হয়েছে অথবা নির্বাচন হয়নি কিন্তু এই ডামি নির্বাচনের মাধ্যমে ওই নির্বাচনকে বৈধতা দিয়েছে, তাদেরকে অবশ্যই আগামী নির্বাচনে অংশগ্রহণ করার ক্ষেত্রে বাধাগ্রস্ত করতে হবে, তাদেরকে সেই সুযোগ দেওয়া যাবে না। সুষ্ঠু নির্বাচন নিয়ে নির্বাচন কমিশন তালবাহানা করলে রাজপথে নামারও ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। নির্বাচন কমিশনকে লিগ্যাল নোটিশ দিয়েছি। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। আওয়ামী সরকারের সময় প্রভাবশালী সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে গুম ও হত্যার অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের আদালতে বিচার বহির্ভূতভাবে 100 জনকে হত্যার প্রমাণসহ প্রসিকিউশন অভিযোগ দায়ের করলে তা গৃহীত হয়। ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য আগামী 21শে ডিসেম্বর পরবর্তী দিন ঠিক করেছে ট্রাইব্যুনাল। ইমদাদুল্লাহ বাবু রিপোর্ট। সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসানের বিরুদ্ধে বুধবার শতাধিক ব্যক্তিকে গুমের পর হত্যার একটি মামলায় ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। এর মধ্যে গাজীপুরে 3 জনকে হত্যা এবং বরগুনার পাথরঘাটার চর দুয়ানিতে 50 জনকে হত্যার ঘটনায় 2টি অভিযোগ আনা হয়। বাংলাদেশে গুমের ব্যাপারে মহাকাব্যিক অবদান যার, তিনি হচ্ছেন আসামি জিয়াউল আহসান। 3টি অভিযোগে তার বিরুদ্ধে ফর্মাল চার্জ দাখিল করেছি। 100-এরও বেশি মানুষকে গুমপূর্বক হত্যা করা, তাদের হত্যা করার পর লাশকে ফেরে নাড়ি ভুড়ি বের করে দিয়ে সেগুলোর সাথে সিমেন্টের ব্লক, সিমেন্টের বস্তা বেঁধে কখনো বরগুনা থেকে বলেশ্বর নদীতে সুন্দরবনে, কখনো শীতলক্ষায়, কখনো বুড়িগঙ্গায় এবং কখনো রাস্তার ধারে ব্রিজের থেকে ফেলে দেওয়ার অভিযোগগুলো সেগুলো আমরা আজকে দাখিল করেছি। আগামী 21 তারিখ আসামিকে সশরীরে আদালতে হাজির করার জন্য প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যু করেছেন। এছাড়া সুন্দরবন এলাকায় দস্যু দমনের নামে বন্দুকযুদ্ধের নাটক সাজিয়ে বেশ কয়েকজনকে হত্যার আরেকটি অভিযোগও জিয়াউল আহসানের বিরুদ্ধে দাখিল করা হয়। গুম খুনের যে কালচার শুরু হয়েছিল শেখ হাসিনার আমলে, সেটা সরাসরি শেখ হাসিনার নির্দেশে এবং সেই কমান্ডটা আসতো তার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমদ সিদ্দিকের মাধ্যমে। এই সবকিছুর বাস্তবায়নের
মাস্টারমাইন্ড বা মহানায়ক ছিল জিয়াউল হাসান। তার যে হত্যাকাণ্ডের ধরন এবং হত্যাকাণ্ডের যে পরিমাণ, এটা বাংলাদেশে আর কারোর সাথে তুলনীয় নয়। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, বিএনপি নেতা ইলিয়াস আলী, চৌধুরী আলম ও সাজেদুল হক সুমনকে গুম এবং হত্যাসহ 2 শতাধিক মানুষকে নৃশংসভাবে হত্যার তথ্য প্রমাণ পাওয়া গেছে। স্বাভাবিকভাবে সেনাবাহিনীতে প্রমোশনগুলো হয়, সেনাবাহিনীর মাতৃ ইউনিটে তাদেরকে ফেরত পাঠানো হয়, বাহিনীতে গিয়ে তারা প্রমোশন প্রাপ্ত হন। অনলি এক্সেপশন জিয়াউল হাসান, যেটা তার এই খুন গুমে অসাধারণ দক্ষতার কারণে তদানীন্তন সরকার প্রধান শেখ হাসিনা তাকে পুরস্কৃত করার জন্য এইভাবে নিয়ম বহির্ভূতভাবে পদোন্নতিটা তাকে দিয়েছিল। এদিকে জুলাইয়ে ইন্টারনেট বন্ধ করে গণহত্যায় সহায়তার অভিযোগে নিজ ঠিকানায় শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে খুঁজে না পাওয়ায় পলাতক দেখিয়ে স্টেট ডিফেন্স নিয়োগ দিয়েছে ট্রাইব্যুনাল। 7 জানুয়ারি মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করা হয়েছে। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। সচিবালয়ে ভাতার দাবিতে অর্থ উপদেষ্টাকে অবরুদ্ধ করে রাখার ঘটনায় 14 কর্মচারীকে বরখাস্ত করেছে বিভিন্ন মন্ত্রণালয়। বরখাস্তকৃতদের মধ্যে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা ও কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বাদুল কবির, সহসভাপতি শাহিন গোলাম রব্বানী এবং নজরুল ইসলাম রয়েছেন। গত 10 ডিসেম্বর ভাতার দাবিতে সচিবালয়ে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদকে প্রায় 7 ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন সরকারি কর্মচারীরা। পরে পুলিশের সহায়তায় রাত 8:15টার দিকে তিনি বাসায় ফেরেন। এর পরদিনও তারা সচিবালয়ে রাস্তা অবরোধ করে আন্দোলন করায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পর্যায়ক্রমে তাদের গ্রেফতার করে। সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি ও দখলবাজমুক্ত শিবচর গড়ার দাবি জানিয়েছেন মাদারীপুর 1 আসনের ভোটাররা। তবে ঘোষিত সময়সূচি অনুযায়ী ভোট আয়োজন নিয়ে শঙ্কা তাদের। নির্বাচিত হলে মডেল উপজেলা হিসেবে শিবচরকে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের দাঁড়ে দাঁড়ে ছুটছেন বিএনপি ও জামায়াত মনোনীত প্রার্থী। জেলা প্রতিনিধি শফিক স্বপনকে সাথে নিয়ে রিপোর্ট করছেন মিজান শাহজাহান। পদ্মার পাড়ের উপজেলা শিবচর জেলা সদরের চাইতে রাজধানীর সঙ্গে এলাকাবাসীর যোগাযোগ বেশি। পদ্মা সেতু নির্মাণের পর যোগাযোগ আরও সহজ হয়েছে। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমরা ঘুরে বেরিয়েছি শিবচরের আনাচে কানাচে। এখানকার ভোটাররা জানান, বিগত আমলে মহাসড়কের উন্নয়ন হলেও শিল্প কারখানা গড়ে না ওঠায় এলাকায় কর্মসংস্থানের অভাব রয়েছে। বাধ্য হয়েই কাজের জন্য ঢাকায় ছুটতে হয় তাদের। কিছু রাস্তাঘাট আছে ভাঙ্গাচুরা, কিছু আছে, তারপর কিছু ওই যে হাজারি আছে, সন্ত্রাসী এইগুলি সব কিছু বন্ধ হয়ে যাব। সংসদ নির্বাচনে আমি আমার যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে, আমার মূল্যবান ভোট দিয়ে আমি জয়যুক্ত করতে পারবো এবং দেশ এবং জাতির কল্যাণে সে অবশ্যই কাজ করবে। এ আসনে প্রথমে বিএনপির মনোনয়ন পান কামাল জামান মোল্লা। তার মুখে জয় বাংলা স্লোগান ও আওয়ামী লীগ নেতাদের সাথে ছবি ভাইরালের পর মনোনয়ন স্থগিত করে দল। পরে মনোনয়ন দেয় নাদিরা আক্তারকে। নির্বাচিত হলে শিবচরকে আদর্শ উপজেলা হিসাবে গড়ে তোলার অঙ্গীকার নাদিরা আক্তারের। আমার প্রথম লক্ষ্য থাকবে যে এই বেকার সমস্যা থেকে উত্তরণের জন্য, আর রাস্তাঘাট থেকে শুরু করে আপনার নদী খনন, খাল খনন, এই দিকে আমার মনোযোগ থাকবে। আর আমাদের শিক্ষা ব্যবস্থাটার অবস্থাও বেশ খারাপ, আমার এই দিকটাই বেশ ভালো খেয়াল থাকবে। এ আসনে জামাতের প্রার্থী গোলাম সরোয়ার হোসেন মৃধা বলেন, সারা দেশে দাঁড়িপাল্লার জোয়ার বইছে। জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী তিনি। বর্তমান সময়ে আমরা দীর্ঘদিন যাবৎ দেখছি যে সন্ত্রাসবাদ, চাঁদাবাজ, দখলবাজি, এই যত কিছু চলছে এগুলো অপনোদনের জন্য, নির্মূলের জন্য একমাত্র সুশাসনেই সম্ভব। যে প্রার্থী নির্বাচিত হোক তার কাছে সন্ত্রাস আর মাদকমুক্ত শিবচর গড়ার প্রতিশ্রুতি চান ভোটাররা। মিজান শাহজাহান, ATN বাংলা, মাদারীপুর। ঢাকা 10 আসনে এখনও জমে ওঠেনি প্রচারণা। পুরোদমে নির্বাচনে আমেজ লাগেনি। তবে নানা সামাজিক অনুষ্ঠানে গিয়ে দোয়া এবং সমর্থন চাইছেন প্রার্থীরা। উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নির্বাচনে ঘোষণা দেওয়ায় আসন ঘিরে তৈরি হয়েছে নতুন সমীকরণ। ভোটাররা বলছেন, সন্ত্রাস, মাদক এবং চাঁদাবাজদের দৌরাত্ম্য দূর করে জানমালের নিরাপত্তা দেবে এমন প্রার্থীকে ভোট দেবেন তারা। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে নির্বাচনী এলাকা ঘুরে রিপোর্ট করছেন মুশফিকুর রহমান। ধানমন্ডি, কলাবাগান, নিউ মার্কেট, হাজারীবাগ এবং কামরাঙ্গীর চরের কিছু অংশ নিয়ে ঢাকা 10 আসন। ক্ষুদ্র থেকে বড় ব্যবসা প্রতিষ্ঠান, আবাসিক এলাকা সহ নানা কারণে গুরুত্বপূর্ণ আসনটিতে রয়েছে মাদক, সন্ত্রাস সহ নানা ধরনের অপরাধ।
নির্বাচনকে সামনে রেখে নতুন আশায় বুক বাঁধছেন এই এলাকার বাসিন্দারা। বলছেন জানমালের নিরাপত্তা বিধানে কাজ করতে হবে জনপ্রতিনিধিদের। দলীয় দৃষ্টিকোণ থেকে মানুষকে হ্যারাসমেন্ট করা বিভিন্ন এগুলো আমরা তো চাই না। আসলে আমরা তো সাধারণ মানুষ, আমরা শান্তি চাই। ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো একজন প্রতিনিধি চাই, যিনি আপনার আসলে লোভ থেকে সম্পূর্ণ মুক্ত থাকবেন এবং মানুষের খবর নেবেন এবং ওনার নিজের আখের গুছানোর কিছু থাকবে না। ছোটখাটো ব্যবসা করে খাই এমন একজন লোক আসুক, যেন কোনো চাঁদাবাজি কোনো না হয়, আমরা যেন শান্তিতে ব্যবসা করে খাইতে পারি। ঢাকা 10 আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন শেখ রবিউল আলম রবিন। ভোটারদের চাহিদা এবং এলাকার সার্বিক উন্নয়নে নানা পরিকল্পনার কথা জানান তিনি। সমস্যাগুলো আমরা চিহ্নিত করেছি এবং সমস্যাগুলি সমাধানের জন্য যে কর্তৃপক্ষ আছে তাদের নজরদারিতে এনে অগ্রাধিকার ভিত্তিতে এই অঞ্চলের মানুষ যেন সেই সুবিধাটা পায়, সমস্যাগুলি যেন সমাধান হয়, সে ব্যাপারে আমার কমিটমেন্ট রয়েছে, দায়িত্ব রয়েছে। এটা আমি উপলব্ধি করি এবং আমার বিশ্বাস জনগণকে আমি সেটা আশ্বস্ত করতে সক্ষম হচ্ছি। এদিকে ঢাকা 10 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ার ঘোষণা দিয়েছেন সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। বড় কোনো রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতা, অসংখ্য নিবেদিত কর্মী, প্রচলিত ব্যবস্থায় প্রয়োজনীয় অর্থ কোনোটাই আমার নেই। আপনাদের সহযোগিতা, সমর্থনই আমার একমাত্র অবলম্বন এবং আমার দায়বদ্ধতাও থাকবে শুধুমাত্র আপনাদের প্রতি। আমি শুধু সংসদ সদস্য পদপ্রার্থী নই, গণভোটেরও প্রার্থী। এদিকে জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ জসিম উদ্দিন সরকারও ভোটের মাঠ গোছাতে ব্যস্ত সময় পার করছেন। নির্বাচিত হবার পর এলাকার মানুষের সুখে দুঃখে জনপ্রতিনিধিদেরকে কাছে চান ভোটাররা। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। এবারে জানিয়ে দেব সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। ভেনেজুয়েলায় যাতায়াত করার নিষিদ্ধ তেল ট্যাঙ্কার আটকে রাখার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মাদুরো সরকারের আয়ের পথগুলো বন্ধ করতেই এই নির্দেশনা দিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে ট্রাম্প লেখেন, আমেরিকার সম্পদ চুরি এবং সন্ত্রাসবাদ, মাদক পাচার, মানব পাচার সহ বিভিন্ন কারণে ভেনেজুয়েলা সরকারকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করা হয়েছে। তাই তাদের সাথে তেলের ব্যবসা করা জাহাজগুলো আটকে রাখা হবে বলেও জানান তিনি। এর আগে গত সপ্তাহে ভেনেজুয়েলার বেশ কয়েকটি তেলবাহী জাহাজ জব্দ করে যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলা সরকার এক বিবৃতিতে ট্রাম্পের এই অসংগত হুমকিকে প্রত্যাখ্যান করেছে। ট্রাম্পের ঘোষণার পর আজ এশিয়ার বাজারে তেলের দাম 1% বেশি বেড়েছে। এবার জানিয়ে দেব খেলার খবর। বিপিএল এর দ্বাদশ আসরকে সামনে রেখে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আগামী 24শে ডিসেম্বর জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের কথা ছিল। তবে দেশের বর্তমান পরিস্থিতিতে নিরাপত্তা জড়িত কারণে এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টের এই আয়োজনটি স্থগিত করেছে বিসিবি। আগামী 25শে ডিসেম্বর দেশে ফেরার কথা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। তার আগমন উপলক্ষে সারা দেশ থেকে নেতাকর্মী জড়ো হতে পারেন। তাই বিপিএল এর উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের বিষয়ে সরকারি সবুজ সংকেত পাওয়া যায়নি। সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করে বিপিএল এর এই অনুষ্ঠানটি শেষ পর্যন্ত স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। চলতি যুব এশিয়া কাপে গ্রুপের প্রথম 2 ম্যাচ জিতে আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব 19 দল। এবার শ্রীলঙ্কাকে 39 রানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের পর্বে পা রাখল বাংলাদেশের যুবারা। সেমিতে পাকিস্তান অনূর্ধ্ব 19 দলের মুখোমুখি হবে আজিজুল হাকিম তামিমের দল। দুবাই টস হেরে ব্যাট করে 225 রানে অল আউট হয় বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ 49 রান করেন জাওয়াদ। জবাবে 5 বল হাতে থাকতেই 181 রানে অল আউট হয় শ্রীলঙ্কা। বাংলাদেশের হয়ে 3টি করে উইকেট তুলে নেন ইকবাল হোসেন ইমন ও শাহরিয়ার আহমেদ। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। সিঙ্গাপুরে চিকিৎসাধীন শরীফ ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। প্রধান উপদেষ্টাকে ফোনে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। দেশবাসীকে শান্ত থেকে দোয়া করার আহ্বান ডক্টর ইউনূস। জুলাই ঐক্যের ভারতীয় হাইকমিশন ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধা, ভিসা সেন্টার বন্ধ। দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব। নির্বাচন নিয়ে দেশটির উপদেশ অগ্রহণযোগ্য, পররাষ্ট্র উপদেষ্টা। দেশের বিরুদ্ধে চক্রান্ত থেমে নেই, নির্বাচন খুব সহজ হবে না, তারেক রহমান। জনগণকে ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্র মোকাবেলার আহ্বান। 25 ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা। জনশক্তি রফতানি বড় বাধা দালাল আর সিন্ডিকেট চক্র। অভিবাসন দিবসে প্রধান উপদেষ্টা। জালিয়াতি বন্ধ করে শ্রমিক রক্ষার তাগিদ।
এবং ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রায় 200 জন পর্যবেক্ষক পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন। ইসি সচিব প্রার্থীদের অস্ত্র দেওয়ার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আলোচনা হয়নি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছে এটিএন বাংলা সংবাদ। ইউটিউবে দেখে ব্রাউজ করুন youtube/ATN বাংলা।